এই জায়গাটা হচ্ছে গালিকুন্ডা ভিউ পয়েন্ট। গালি মানে যে তেলেগু ভাষায় বলে যেটা এয়ার কন্ডিশনড একটা প্লেস, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত একটা জায়গা। আর কোন্ডা মানে হচ্ছে পাহাড়ি একটা জায়গা, পাহাড়ি একটা উঁচু জায়গা বা ভিউ পয়েন্ট, যেখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায় ভ্যালিটা। এটা আরাকু যাওয়ার পথে প্রায় 15 কিলোমিটার আগে এই পয়েন্টটা পড়ে। অসাধারণ দৃশ্য। ভাইজাগ ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা চলেছি এক পাহাড় ঘেরা সবুজ রাজ্য, যার নাম আরাকু ভ্যালি। অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট পর্বতমালার কোল ঘেঁষে থাকা এক অপার সৌন্দর্যের আধার। চারপাশে সবুজ পাহাড়, কুয়াশায় মোড়া জঙ্গল আর অগণিত কফি বাগান, যেন এক স্বপ্নপুরী যেটা শহরের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত। বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল থার্স্টি আই। আজ এই জার্নিতে আমরা তোমাদের নিয়ে যাব আরাকু ভ্যালিকে কেন্দ্র করে বেশ কিছু অসাধারণ জায়গা। গালিকুন্ডা ভিউ পয়েন্ট ছাড়াও আমরা একে একে দেখে নেব অনন্তপুর কফি প্লান্টেশন, সোনকার মেট্টা কফি ট্রেল, আরাকু ট্রাইবাল মিউজিয়াম ও অন্ধকার ক্যানভাসে রূপকথার মতো পাথরের গঠন, জলের নিঃশব্দ টিপটিপ শব্দ আর ঠান্ডা বাতাসে ভরা বোরা গুহা। বিশাখাপত্তনম থেকে আরাকুর দূরত্ব প্রায় 115 কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত আরাকু ভ্যালি তার ঠান্ডা আবহাওয়া, আদিবাসী সংস্কৃতি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়িতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। বিশাখাপত্তনম থেকে সকালে বেরিয়ে সারাদিনের এই আরাকু ট্যুর করে আবার রাত 8টা-9টার মধ্যে বিশাখাপত্তনম ফিরে আসা যায়। অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, এখান থেকে আরাকু ভ্যালি আরও প্রায় 25 কিলোমিটারের মতন। তো এইখান থেকে জায়গাটা একটু নিচের দিকে দেখায়। আরাকু ভ্যালির অন্যতম আকর্ষণীয় ও মনোমুগ্ধকর স্থান হল অনন্তপুর কফি গার্ডেন। সবুজ পাহাড়ের কোলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই কফি বাগান যেন প্রকৃতির এক শিল্পকর্ম। এই বাগানটি অর্গানিক কফি উৎপাদনের জন্য বিখ্যাত। প্ল্যান্টেশনের সামনে একটা স্টলে দাঁড়িয়ে আছি, জিনিসগুলো বিক্রি হয় এরকম। তেজপাতা আছে, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ। এটা স্টার। অন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে তৈরি করেছে এই কফি ট্রেল। বড়দের এখানে ঢুকতে গেলে টিকিট লাগে 50 টাকা আর ছোটদের লাগে 20 টাকা। कॉफी सब कॉफी ट्री ये पान पत्ता टाइप है ना। हाँ, ऐसे एक ट्रिपल टाइप। वो तो ब्लैक पेपर है। हाँ, ब्लैक पेपर। पान पत्ता नहीं। और कितना दूर तक जा सकते हैं हम इधर? ये ब्रिज में 500 फीट से। अच्छा अच्छा, उधर जाके लास्ट एंडिंग। अच्छा, ओनली कॉफी गार्डन। ओके। এখানে রয়েছে ক্যানোপি ওয়াক, উডেন ডেক, ট্রি ডেক ও বার্ড নেস্ট ভিউ পয়েন্ট। তো চলো এই জায়গাটি তোমাদের ঘুরে দেখাই। বাগানে টিকিট কেটে ঢোকার পর ক্যানোপি ওয়াকের জন্য আর কোনো টিকিট লাগে না, কিন্তু ট্রি ডেকের জন্য আলাদা করে টিকিট লাগে 20 টাকা করে। আর বার্ড নেস্ট ভিউতে বসার জন্য দুজনের লাগে 100 টাকা। প্রায় 500 ফুট লম্বা এই ক্যানোপি ব্রিজ বেশ শক্ত সমর্থ। নিচে সবুজ কফি গাছ, বড় বড় ঘন গাছের মধ্য দিয়ে মাঝে মাঝে উঁকি মারছে খোলা আকাশ।
বার্ড নেস্ট হলো একটা অসাধারণ লোহা ও কাঠ দিয়ে তৈরি কাঠামো, যা খড় লতাপাতা দিয়ে বানানো। দেখতে অনেকটা বিশাল পাখির বাসার মতো। ভেতরে বসার জায়গা আছে, তা তোমরা দেখতেই পাচ্ছ। বাইরে পা ঝুলিয়ে বসে চারিদিকের প্রকৃতি উপভোগ করার সুযোগ সব সময় আসে না, আমরাও এই সুযোগ ছাড়িনি। এই বার্ড নেস্টে বসে চারিদিকে তাকালে মনে হচ্ছে আমরা যেন নিজেরাই পাখি হয়ে উড়ে এসে বসেছি জঙ্গলের মাঝে, গাছের কোলে, একটা নিরাপদ ও শান্ত আশ্রয়ে। পদ্মপুরম গার্ডেন, ভেতরে ঢুকতে গেলে অ্যাডাল্টদের হচ্ছে 100 রুপিস টিকিট, আর বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। আরাকু উপত্যকার পদ্মপুরম উদ্ভিদ উদ্যান অন্ধ্রপ্রদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান। এটি প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও ঐতিহাসিক গুরুত্বের জন্য প্রসিদ্ধ। পদ্মপুরম গার্ডেনের ইতিহাস শুরু হয়েছিল 1942 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন এটি সৈন্যদের জন্য শাকসবজি সরবরাহের একটি কৃষি খামার হিসাবে তৈরি করা হয়েছিল। আজ আমাদের হাতে বেশি সময় না থাকায় ভেতরে ঘুরে দেখতে পারলাম না। এরপর আমরা চলে এলাম আরাকুর বিখ্যাত ট্রাইবাল মিউজিয়ামে। এখানে ঢুকতে গেলে টিকিট হচ্ছে বড়দের 60 টাকা আর ছোটদের হচ্ছে 30 টাকা। অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত এই ট্রাইবাল মিউজিয়ামটি তৈরি হয়েছে এখানকার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রাকে তুলে ধরার জন্য। এটি পরিচালনা করে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট। মিউজিয়ামটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামের প্রতিটি গ্যালারিতে তোমরা দেখতে পাবে বিভিন্ন উপজাতির জীবনধারা, তাদের পোশাক, বাসস্থান, বিয়ের প্রথা, যুদ্ধ সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি ও গৃহস্থালির জিনিসপত্র। এখানে কাঠ ও মাটির তৈরি মডেলগুলো খুবই বাস্তবসম্মতভাবে সাজানো হয়েছে। ট্রাইবাল মিউজিয়াম আরাকু ভ্যালি, এটা হচ্ছে শিকার করার দৃশ্য। এই যে আগেকার দিনের যারা ট্রাইবাল বা এখনো বেশ কিছু জায়গা আছে যেখানে মানুষ এভাবে হয়তো বসবাস করে, তার একটা ছবি তুলে ধরা হয়েছে। আসলে এদের জানা মানে তো আমাদের অতীতকে জানা। আমরা আমাদের পূর্বপুরুষরা বা তারও আগে এইরকম পরিস্থিতিতেই তারা দিনের পর দিন মাস কাটিয়ে আজকে আমরা এই উন্নত জায়গায় এসে পৌঁছেছি। বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু একটা সময় ভারতবর্ষ বা প্রাচ্যের যে দেশ, তাতে আমরা এভাবেই আমাদের অতীতের জীবনযাপন, বিভিন্ন রকম ওই যে সূর্য দেবতাকে প্রণাম করছে, বাড়িতে এই ধরনের আদিবাসী অঞ্চলে থাকতো। এখানে একটা দেখছি যে চুলে তেল বলে দিচ্ছে। এটা বিভিন্ন রকম যে বাসনপত্র রাখতো যেগুলো, সেগুলো এই একটা একে অপরকে কিভাবে সম্মান দিত কর্নিশ করে সেটা দেখাচ্ছে। বাড়ি সাজানো হচ্ছে, বিভিন্ন রকম উনুন আছে, ঘরে বসে রয়েছে যারা, বাচ্চাদের আছে দেখা যাচ্ছে, মুরগির বাচ্চা, কত রকম খুব সুন্দরভাবে তুলে ধরা আছে মিউজিয়ামে। বাদ্যযন্ত্র সাজা হচ্ছে এখানে, ওইখানে বিভিন্ন রকম রিক্রিয়েশন যেটা হতো তার কিছু কিছু করে ছবি। আদিবাসী দেবালয় পূজার মন্দির,
ফল ফল তোলা, মৌচাক, এখানে বিভিন্ন রকম মশলা, বাজার। সত্যি এই মিউজিয়ামটা অসাধারণ। ধান বাছা হচ্ছে, খাটিয়া, বাঁকে করে জিনিস নিয়ে যাওয়া হতো, সেই বাঁক। আচ্ছা, বিয়ের, হ্যাঁ, এটা বিয়ের মণ্ডপ, একই ছাদনাতলা এখনো হয়। তো এই এক সময়, আচ্ছা এটা দিয়ে নামা যায়, এটা দিয়ে নেমে যাব। হাতে সময় থাকলে অনেকটা সময় এখানে কাটানো যায়। বেশ শান্ত নিরিবিলি এই জায়গাটা, এবং গাছ গাছালিতে ছাওয়া, মাঝে মাঝে বসার জন্য হাট করা রয়েছে। এটা আদিবাসীদের একটা প্রাচীন নৃত্যকলার একটা রূপ। এই ধরনের পোশাক, রংটা দেখো তোমরা, বিভিন্ন ডিপ রঙের যে সমস্ত রং, আদি রং যেগুলো আদিম, সেগুলোই ব্যবহার করা হতো বেশিরভাগ। কখন কোন নাচটা নাচা হতো সেটা একটা বিবরণ দেওয়া আছে। দিওয়ালির সময় চটি ডেমসা, তেমনি বিয়ের সময় কুণ্ঢা ডেমসা, এরকম ভাগ করা আছে। শিশুনিয়া ডেমসা, এরকম ভাগ আছে। আরাকু ট্রাইবাল মিউজিয়াম শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে আদিবাসী সংস্কৃতি আজও বেঁচে আছে এবং নিঃশব্দে তা কথা বলে। মিউজিয়ামের পাশেই রয়েছে একটা ছোট্ট হস্তশিল্প বাজার। এখান থেকে তোমরা কিনে নিতে পারো স্থানীয়দের তৈরি বাঁশ ও কাঠের তৈরি শোপিস, অলংকার ও হস্তনির্মিত পণ্য। এই হচ্ছে বোরা কেভস। অন্ধ্রপ্রদেশের অনন্তগিরি যে জেলা, সেখানে অবস্থিত আরাকু উপত্যকার মধ্যে পড়ছে। প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত এই বোরা কেভস। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। বড়দের টিকিট লাগে 80 টাকা করে, আর ছোটদের লাগে 5 থেকে 12 বছর এই বয়সের টিকিট লাগে 60 টাকা করে। আর ডিজিটাল ক্যামেরার জন্য লাগে 100 টাকা। বোরা গুহা অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার অন্যতম আকর্ষণ। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2372 ফুট উচ্চতায় অবস্থিত এবং ভারতের অন্যতম বৃহৎ ও গভীর গুহাগুলোর একটি। স্থানীয় নাম বোরা গুহালু। তেলেগু ভাষায় বোরা শব্দের অর্থ হল গর্ত বা পেট, এবং গুহালু শব্দের অর্থ হল গুহা। 1807 সালে ব্রিটিশ ভূবিজ্ঞানী উইলিয়াম কিং সর্বপ্রথম এই গুহার খোঁজ পান। এটি মূলত প্রাকৃতিক চুনাপাথরের গঠনে তৈরি এবং কয়েক মিলিয়ন বছরের পুরনো। এখানে জলের ধারা বছরের পর বছর ধরে ধীরে ধীরে চুনা পাথর ক্ষয় করে বিভিন্ন রকম আকৃতির সৃষ্টি করেছে। তোমরা দেখছো বোরা কেভসের ভেতরে আমি এসে গেছি। এই হচ্ছে বোরা কেভসের ভিতরটা। তো আরো নিচে নামবো, আরো অনেক জায়গায় আলো সাজিয়েছে, সেগুলো দেখব। তবে একটা কথা বলি, এই যে উপর থেকে যেটা দেখা যাচ্ছে গুহাটার মুখটা থেকে, এইখান থেকেই কিন্তু এই আলোটা নিচে মূলত আসে। আর একটা আছে এই মুখটা থেকে, যেটা দিয়ে আমরা ঢুকলাম। তো এক্সপ্লোর করব বোরা কেভস। তোমরা দেখছো আমার চ্যানেল থার্স্টি আই। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবে। স্থানীয় লোককথা অনুযায়ী একবার একটি গরু পাহাড়ে ঘাস খেতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেরা খোঁজ করতে করতে গুহার মধ্যে এসে দেখে গরুটি অক্ষত অবস্থায় রয়েছে এবং সামনে একটি প্রাকৃতিক শিবলিঙ্গের মতো পাথর দেখা যায়। সেই থেকে এই স্থানটি ধর্মীয় স্থান হিসেবেও পবিত্র মনে করা হয়। এই যে শিবলিঙ্গটা যেটা পুজো হয়, শিবলিঙ্গ এটা এইখানে রয়েছে, এইখানটা যেখান থেকে জল পড়ে একটা লিঙ্গের আকার ধারণ করেছে। আরো নামছি নিচে, একটু সাবধানে নামতে হবে। এখান দিয়ে একটা রাস্তা আছে, গলে যাওয়া যায়, তো নিচ দিক দিয়ে যাই। এটা একেবারে ন্যারো একটা জায়গা, সরু রাস্তা দিয়ে একজনের বেশি দুজন যাওয়া যাবে না, গলে গলে যাচ্ছে। গুহার ভিতরে ঢুকলেই চোখে পড়ে স্ট্যালাকটাইট, যেটা উপর থেকে ঝুলে পড়া পাথরের গঠন, ও স্ট্যালাকমাইট, নিচ থেকে উঠে আসা পাথরের গঠন। এই গঠনের মধ্যে অনেক দর্শনার্থী দেবদেবীর রূপ কল্পনা করেন, যেমন শিবলিঙ্গ, পার্বতীর মুখ, গোমাতা ইত্যাদি। এখান দিয়ে অনেকটা গুহার ভিতর দিয়ে চলে এসেছি, আর ভিতরটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে। বাইরে এতটা গরম, কিন্তু ভিতরটা বেশ একটা ঠান্ডা। আর এখানটা অনেকটা বড়। আমি এই পাথরের গাগুলো দেখাই, পুরোটাই একদম ডার্ক অন্ধকার। তো এটা দেখালে এখান দিয়ে যেতে পারবে। বন্ধুরা, আমি অনেকটা ভিতরে চলে এসেছি, একেবারে শেষ যে জায়গা সেইখানটা আরেকটুখানি গেলেই পৌঁছে যাব। তো খুব একটা আসতে কিন্তু কষ্ট হয় না, ওঠার সময় একটু সামান্য কষ্ট হবে, কিন্তু নামতে গেলে এখন যেভাবে এতে মার্বেল ফেলা আছে, এই যে রাস্তা করা আছে, ব্ল্যাক স্টোন বসানো আছে, তাতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এটা একেবারে গুহার এন্ডে এসে পৌঁছে গেছি। এই জায়গাটা বিশাল একটা সভা ঘরের মতন। বোরা কেভসের একেবারে শেষ যে পয়েন্ট, সেখান থেকে এবার ফিরে যাচ্ছি। নিচ থেকে ঘুরে এসেছি, এবার উপরের দিকটা যাচ্ছে। একটা লোহার সিঁড়ি আছে, এটা দিয়ে লোহার সিঁড়িটা পেরিয়ে এসে এরকম সিমেন্টের সিঁড়ি করা রয়েছে, এটা দিয়ে আমি উপরে উঠছি। উপরের মন্দিরটা থেকে ঘুরে এলাম, ওখানে জুতো খুলে ওপরটা যেতে হয়, তো ভিড় আছে বেশ অনেকটাই। এবার এই সিঁড়িটা ধরে নামবো নিচে। আমরা ঘুরতে ঘুরতে বোরা কেভসের শেষ অবধি চলে এসেছি। তো উঠতে একটু অত অসুবিধা হবে, উঠতে একটু নয়, ভালোই অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। দেখতে তো বোরা কেভস এসছি, আর তোমাদের দেখাবো। আজকে বোরা কেভস দেখা এবং তার সমস্ত কিছু তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। ডামকু ভিউ পয়েন্ট, এটা পড়ন্ত বিকেলে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, হালকা একটা ঠান্ডা আছে। এটা আরাকু ভ্যালির একেবারে শেষ ইয়েতে চলে এসছে, এবার নিচের দিকে নামবে রাস্তাটা, এই নিচের দিকে।
ডুমুকু ভিউ পয়েন্ট দিয়ে আমাদের ভাইজাগ ভ্রমণের দ্বিতীয় দিনের এই আরাকু ট্যুর শেষ করব। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।